হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। এখন বাজে সকাল 10টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর সকাল সকাল স্নান করেই দেখো এখন চলে এসেছি ছাদে। তো ছাদে না সেরকম কোনো ফুল নেই জানো তো, যে ঠাকুরকে পুজো দেবো, তাই গাছে দেখো কত নয়নতারা ফুল হয়েছে। তো ভাবলাম আজকের এগুলো দিয়েই পুজো দিই। আর যখন আমার ফুলের খুব অসুবিধা থাকে তখন এই গাছগুলোই আমার ভরসা জানো তো। তাই যতই জঙ্গল হয়ে থাকুক না কেন, আমি কিন্তু এই গাছগুলোকে একদমই তুলতে পারি না, কারণ তাহলে আমার ফুলের ভীষণই অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, এই দিক থেকে দেখো কয়েকটা তুলসী পাতা তুলে নিচ্ছি। আর যেহেতু আমার গোপুসোনা রয়েছে, নারায়ণ রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, তুলসী পাতা তো লাগবেই লাগবে। আর এইদিকে আমি এখন ঘরটাকেও ভালো করে মুছে নিচ্ছি, মানে ঠাকুর ঘরটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। আজকের ভিডিওটা শুরু করলাম ঠাকুর ঘর থেকে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ঠাকুর ঘরটা এতটাই ছোট যে স্ট্যান্ড রেখে ঠিকঠাকভাবে ভিডিও বানাবো সেটা না হয়ে ওঠে না জানো তো। মানে কি বলবো, একজন বসে ঠাকুরের পুজো দেওয়ার জন্য ঠিক আছে, কিন্তু দুজন বসে যে ঠাকুরকে পুজো দেবো সেইটা আর হয় না জানো তো। আর যেহেতু আমার ঘর মানে আমার ফ্যামিলিতে সেরকম কেউ নেই, আমরা মাত্র 3জন, তাই অনেক লোকের তো ব্যাপারও নেই। কিন্তু যখন ভিডিও শ্যুট করি তখন একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, অনেক বকবক করে ফেলছি আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কত কাজই না হয়ে যাচ্ছে। আগের দিনকারের একটা ভিডিওতে একটা দিদিভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছো যে তোমারও শরীর খারাপ। হ্যাঁ গো, ডাক্তার অবশ্যই দেখিয়ে নেব, ওষুধ অবশ্যই খাবো, কিন্তু যতই ওষুধ খাই বা যতই ডাক্তার দেখাই না কেন, এটা সিজনেবল একটা কি বলবো ঠান্ডার ধাত জানো তো। আমার মানে সিজন চেঞ্জ হলেই আমার ঠান্ডা লেগে যায়। তো সেটার জন্য মানে আমি এখনো পর্যন্ত ডাক্তার দেখাইনি, মানে বলে ধরো মেডিসিনসের দোকান থেকে ওষুধ নিয়ে এসে খাচ্ছি। তো এখন আপাতত একটু ঠিক আছি, কিন্তু আগের দিন ভীষণ ভালোই অসুস্থ ছিলাম আর ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করতে পারছিলাম না জানো তো, খুবই কষ্ট হচ্ছিল। তো আজকের ভিডিওটাও সেরকম বড় করতে পারিনি আর সেভাবে কিছুই দেখাতে পারিনি। তো যাই হোক, এই যে দেখো এখন গোপুসোনাকে স্নান করিয়ে দিলাম আর ভিজে গামছা দিয়ে একটু মুছিয়েও দিলাম। এবার ওকে রেডি করিয়ে ওর সিংহাসনে বসিয়ে দেবো। আজকের এই গোপুসোনাকে খেতে দেওয়ার মতো সেই রকম কিছুই নেই, মানে সেই নকুলদানাই পড়ে রয়েছে। প্রতিদিন নিত্য নতুন করে আমি ওকে সকালবেলা দিই এটা সেটা ফল বা ড্রাই ফ্রুট, দুধ, কিন্তু আজকের না মানে ঘরে না কিছুই নেই জানো তো। তো ভাবলাম যে ঘরে যা আছে সেটা দিয়ে ওকে আজকে খেতে দিই, মানে এই বেলাটা খেতে দিই, আবার দুপুরের সময় একটু দুধ দিয়ে দেব আর সন্ধেবেলা একটা চকলেট দিয়ে দেব। কারণ কি বলো তো, সবসময় তো ঘরে সব কিছু অ্যাভেলেবেল থাকে না, আর বাজারেও যাওয়া হয় না, আর পাশের মুদির দোকান থেকে যে ওর জন্য জিনিস আনবো বন্ধুরা, তো সেখানে কি হয় বলো তো, মানে পেঁয়াজ রসুন সমস্ত কিছুই না ওই একই পাল্লার মধ্যে ওজন করে, আর সেটা দেখে না আমারও মন চায় না যে ঠাকুরের জন্য জিনিস আনি, তাই জন্যই না আমি আনতে পারি না জানো তো। তো যাই হোক, আমার ঘরে যেহেতু গপু এসেছে তাই আমার ঘরে যা আছে আমি সেটা দিয়েই ওকে খেতে দেব। যদি নিরাশ হয় তো কী করা যায়, তাই না বলো। কিন্তু আমি চেষ্টা করব বিকেলবেলা অবশ্যই ওর জন্য নাই ক্যাডবেরি নাই চকলেট বা যে কোনো একটা ওর পছন্দের জিনিস এনে দেওয়ার। আমি প্রতিদিনই খেয়াল করবে হয়তো তোমরা, যে ঠাকুরকে পুজো দেওয়ার সময় ঠাকুরকে যে কোনো একটা ফল নিবেদন করি, কিন্তু আজকের এমন অবস্থা যে ঘরে একটা কলা বা আপেল বা লেবু কুল কিছুই নেই জানো তো। আর পরের দিন যেহেতু শিবরাত্রির, আমি ভেবেছি যে বিকেলবেলা একটু বাজারে গিয়ে কিছু মানে ফলের জিনিস আনবো বা ফল টল আনবো আর ঠাকুরের পুজো দেওয়ার কিছু জিনিসপত্র কিনে আনবো। তো যাই হোক, এই যে দেখো এখন ঠাকুরকে পুজো দিয়ে নিচে চলে এসেছি, রান্নাও বসাবো আর আজকের একটু পনির বানাবো। গত 2 দিন ধরে আমাদের বাড়িতে হচ্ছে নিরামিষ, আর নিরামিষ যদি টানা খেতে থাকি তাহলে বুঝতেই পারছো কতটা ঝামেলার। মানে আজকের দিন খেলে পরের দিনের জন্য চিন্তা করতে হয় নিরামিষের দিন যে কী রান্না করব। তো যাই হোক, ঠাকুরের পুজো বলে কথা, তো সেই কারণে আর সমস্ত কিছু তো মানিয়ে নিতেই হয় তাই না। আর যেহেতু
আমি শিবরাত্রিটা করি প্রতি বছরের নিয়ম নিষ্ঠার মতো, মানে আমি যতটা সম্ভব করে থাকি। তাই শিবরাত্রির আগের দিন তো নিরামিষ খেতেই হয়। আর যেহেতু শিবরাত্রির পড়েছে বুধবার আর আজকের হচ্ছে মঙ্গলবার আর সোমবার, আমি তো এমনিতেই নিরামিষ খাই, মোট কথা 3 দিন পর পর নিরামিষ। তো যাই হোক, এখানে দেখো পনিরগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এখানে প্রায় 350 মতো পনির রয়েছে। আর এই যে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে রেখে দেব, যাতে পনিরের ভেতরে একটু নুন ঢোকে। না হলে না পনির রান্না করলে কি হয় বলো তো, মানে পনিরের ভেতরে একটু নুন হলুদ না ঢুকলে না খেতে ভালো লাগে না। তো যাই হোক, একটু মানে মাখিয়ে নিয়ে তারপরে এক এক করে পনিরগুলোকে ভেজে নেব। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এই যে দেখো, এখন পনিরগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি, মানে হালকাই ভাজবো, বেশি লাল করব না। আর এই যে দেখো, মশলাটাকেও আমি এখন কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আছে আদা, জিরে বাটা, তারপরে শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, গরম মশলা, সমস্ত কিছু দিয়ে একটু মশলাটাকে ভালো করে আলু দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে তারপরে পনিরগুলোকে ঢেলে নেব। মানে মশলাটা ভালো করে কষানোর পরে কিন্তু পনিরগুলোকে ঢেলে নিচ্ছি, না মশলা দিয়ে একটা কাঁচা গন্ধ বেরোবে, আর তখন তো তরকারিটা খেতেও ভালো লাগবে না। আর নিরামিষ তরকারিতে দেখবে একটু ভালো করে যদি বেশি করে মশলা একটু ভালো করে কষিয়ে রান্না করলে না খেতে বেশ কিন্তু দুর্দান্তই লাগে। আর নামানোর আগে অবশ্যই একটু ধনেপাতা দিয়ে মানে দেব, আর তার সঙ্গে ঘি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগ।